গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 25 নম্বর ক্লাস, এবং 25 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো পুষ্যবর্তী অর্থাৎ বর্ধন বংশ। পুষ্যবর্তী এবং বর্ধন একই বংশেরই নাম। যখন আলোচনা করব ডিটেলসে তখন তোমরা সেখান থেকে বুঝতে পারবে। এর আগের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম গুপ্ত বংশ পর্যন্ত, অর্থাৎ একদম অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রায় শেষের দিকে কিন্তু আমরা পৌঁছে গেছি। এরপর হবে পুষ্যবর্তী বংশ। যখন কমপ্লিট হয়ে যাবে তারপর ধীরে ধীরে আরব এবং তুর্করা কিন্তু আক্রমণ করবে ভারতে, এবং সেখান থেকে আমাদের মেডিভেল পার্ট শুরু হয়ে যাবে। মানে বলতে পারো এর জাস্ট পরের টপিক থেকেই মেডিভেল পার্ট শুরু হবে। কিন্তু আমি মাঝখানে একটু ব্রেক করব, কারণ এই যে বংশগুলো রাজত্ব করছে মেনলি উত্তর ভারত বলতে পারো, মানে মধ্যপ্রদেশের ওপর পোর্শন, মহারাষ্ট্রের ওপর পোর্শন পর্যন্ত এই সমস্ত বংশগুলো রাজত্ব করছে, যেগুলো আমরা এতদিন ধরে পড়ে এসেছি। কিন্তু দক্ষিণ ভারতেও কিন্তু এর সমসাময়িক চোল, চের বংশ, বাকাটাক বংশ, রাষ্ট্রকূট বংশ, প্রতিহার বংশ, ওদিকে বাংলায় গৌড় বংশ, তারপর পাল বংশ এরা রাজত্ব করেছিল। তো সেই যে সমসাময়িক রাজবংশগুলো চলছিল সেগুলোও আমরা এর পরে কমপ্লিট করব। তারপরে আমরা মেডিভেলে পা দেব। তো এর আগের দিনের ক্লাস পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো, আরেকটা কথা, ক্লাস কিন্তু একদম পরপর দেখতে হবে, প্রথম থেকে পরপর দেখতে হবে। তাহলে গল্প আকারে বুঝতে পারবে যে কার পরে কি হচ্ছে, এবং কোন রাজার পরে কোন রাজা আসে, কেন সেই বংশের উৎপত্তি হচ্ছে, এবং কেন সেই বংশের পতন হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের একদম পরপর সিরিয়াল ওয়াইজ দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই ইতিহাস দেখবে একদম গল্পের মতো মনে থাকবে, না হলে জোর করে মুখস্থ করতে হবে, যেমনটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো। যাই হোক, আগের ক্লাস না দেখে থাকলে উপরে দেখো আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো সবার প্রথমে আমরা আজকে শুরু করব হুন যে শাসকরা আক্রমণ করেছিল ভারতে, সেই হুন আক্রমণ দিয়ে আমরা শুরু করব। তোমরা এর আগের যে ক্লাস দুটো তোমাদের পড়িয়েছিলাম গুপ্ত বংশে, সেখানে আমরা বলেছিলাম যে গুপ্ত বংশের একটা রাজা আসছে যার নাম হলো স্কন্দগুপ্ত। তার আমলে হুন আক্রমণ হচ্ছে, এবং তার পরবর্তীতে আসছে কুমারগুপ্ত, এবং তারপরে আসছে কে, ভানুগুপ্ত। ভানুগুপ্তের আমলে কিন্তু হুন আক্রমণ হচ্ছে, এবং এই হুন আক্রমণকারীরা কোথা থেকে আসছে সেগুলো নিয়ে একটু ছোট আমরা ডিসকাস করব। তারপরে আমরা পুষ্যবর্তী বংশের দিকে মুভ করব। তো এখানে সবার প্রথমে আজকে হেডিং করো হুন। হুনরা কোথা থেকে আসছে, হুনরা কোথা থেকে আসছে? তো হুনরা এরা আসছে কোথা থেকে? এরা আসছে এদের ক্ষেত্র হলো ফারাস। এদের এলাকা কোনটা? এদের এলাকা হলো ফারাস। ফারাস ফারাস বলতে ইরান থেকে আফগানিস্তান পর্যন্ত যে এরিয়া, ইরান টু আফগানিস্তান, ইরান টু আফগানিস্তান পর্যন্ত যে এরিয়া, সেটাই হলো কি, সেটা হলো ফারাস। তো এখান থেকে আসছে কারা? হুনরা আসছে। কোশ্চেন দিতে পারে এই হুনদের রাজধানী কোথায় ছিল, ক্যাপিটাল, হুনদের ক্যাপিটাল। তো হুনদের রাজধানী ছিল কোথায়? রাজধানী ছিল বামিয়ান। কোথায়? বামিয়ানে এদের রাজধানী ছিল। দুজন হুন শাসকের ব্যাপারে আমাদের জানতে হবে, বেশি জানার দরকার নেই, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কে কে সেই ব্যক্তি? দুজনের নামই কিন্তু আমরা পড়ে এসেছি। একজন হলেন তোরমান, এবং আরেকজন হলেন কে, মিহিরকুল। মিহিরকুল, এই মিহিরকুলই কিন্তু ভানুগুপ্তকে পরাস্ত করেছিল গুপ্ত বংশে। এর আগের দিনের ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। তো দুজন প্রমুখ আক্রমণকারী, হুন আক্রমণকারী কে ছিল? তোরমান। হুন আক্রমণকারী লিখে রাখো, হুন আক্রমণকারী কে ছিল? ছিল তোরমান অ্যান্ড মিহিরকুল। এছাড়া এই হুন শাসক যারা এসেছিল, বিশেষ করে এই মিহিরকুল, এনারা ভারতে এসে কি করেছে? বিভিন্ন বৌদ্ধ মূর্তি যেগুলো আছে সেই বৌদ্ধ মূর্তি এরা ভেঙেছে। অর্থাৎ এদেরকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ মূর্তি এরা ভাঙছে। কি করছে? বৌদ্ধ মূর্তি এরা ভাঙছে, কারণ এরা কিন্তু টোটালি একদম বুদ্ধিজমের বিরোধী ছিল। তাই এদেরকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে মূর্তি
ভঞ্জক। কি বলা হচ্ছে? মূর্তি ভঞ্জক। মূর্তি ভঞ্জক কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে এই মিহিরকুলকে। কারণ মিহিরকুল কি করেছিল? বৌদ্ধ বিরোধী ছিল এবং বৌদ্ধদের যত মূর্তি ছিল ম্যাক্সিমাম মূর্তি ভাঙছে। ম্যাক্সিমাম মূর্তি কি করছে? ভাঙছে। ম্যাক্সিমাম মূর্তি ভেঙে দিচ্ছে। এছাড়া এই হুনরা যে আক্রমণ করেছিল, কোশ্চেন দেবে হুন আক্রমণের ব্যাপারে আমরা জানকারি পাই কোথা থেকে? হুন আক্রমণের জানকারি, হুন আক্রমণের ব্যাপারে আক্রমণের জানকারি আমরা কোথা থেকে পাচ্ছি জুনাগড়ের যে অভিলেখ স্কন্দগুপ্ত লিখেছিল, স্কন্দগুপ্তের জুনাগড় অভিলেখ থেকে। জুনাগড় অভিলেখ কোথা থেকে জানতে পারছি? জুনাগড় অভিলেখ। কারণ কারণ স্কন্দগুপ্ত কি করেছিল? হুনদের কিন্তু প্রতিহত করেছিল, অর্থাৎ হুনদের আক্রমণটাকে সে কিন্তু থামাতে পেরেছিল। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে হুনদের কি বলা হয়? এদেরকে কি বলা হয়? তো এদেরকে বলা হয় মালেচ। এরা মালেচ নামেও কিন্তু পরিচিত। এদেরকে কি বলা হয়? মালেচ নামে পরিচিত। জাস্ট এইটুকু তোমরা এখান থেকে হুনদের ব্যাপারে মনে রাখবে। এবার আমরা চলে আসব কোথায়? এবার আমরা চলে আসব পুষ্যভূতি বংশ। তো আমরা লাস্ট শেষ করেছিলাম কোথায়? লাস্ট আমরা কিন্তু শেষ করেছিলাম গুপ্ত বংশে। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল? গুপ্ত বংশের শেষ রাজা ছিল, অন্তিম শাসক ছিল কে? অন্তিম শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। কে ছিল? বিষ্ণুগুপ্ত। এবং এই পুষ্যভূতি বংশ যিনি প্রতিষ্ঠা করছেন তিনি কিন্তু ছিলেন গুপ্ত কালের একজন সামন্ত, অর্থাৎ বলতে পারো গুপ্ত বংশের একজন সামন্ত। তার নাম কি ছিল? তার নাম ছিল পুষ্যভূতি বর্ধন। তার নাম কি ছিল? নাম ছিল পুষ্যভূতি বর্ধন। তাহলে গুপ্তোত্তর কালে যদি কোশ্চেন দেয় যে গুপ্তোত্তর কালে ভারতে কোন শক্তির উদয় হচ্ছে, তো গুপ্ত উত্তর, উত্তর মানে কি? গুপ্ত কালের পরবর্তী। উত্তর লেখা থাকলে মানে মনে করবে পরবর্তী, মনে করবে না, গুপ্ত উত্তরের অর্থই হলো পরবর্তী টাইমে। তো গুপ্ত যুগের পরবর্তী টাইমে কাদের কোন শক্তির মেনলি উদ্ভব হচ্ছে? তো হুন শক্তির কিন্তু মেনলি উদ্ভব হচ্ছে। এছাড়া গুপ্তদের পর ভারতের রাজনৈতিক একতা যে তারা মেনটেন করছে যে বংশ, সেই বংশের নাম হলো পুষ্যভূতি বংশ। নাম কি? পুষ্যভূতি বংশ। তো হেডিং করো এখান থেকে পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বা একেই বলা হচ্ছে বর্ধন বংশ। একেই বলা হচ্ছে কি? বর্ধন বংশ। পুষ্যভূতি ডাইনেস্টি বা বর্ধন ডাইনেস্টি। তো এই বর্ধন বংশের বা পুষ্যভূতি বংশের স্থাপনা কে করছেন? কে প্রতিষ্ঠা করছেন? তো লেখো প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠা কে করছেন এবং কত সালে করছেন? তো প্রতিষ্ঠা হচ্ছে কত শতাব্দীতে? ষষ্ঠ শতাব্দীতে। ষষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠা হচ্ছে। কে প্রতিষ্ঠা করছে? গুপ্ত বংশের একজন সামন্ত যার নাম হলো পুষ্যভূতি বর্ধন। যার নাম কি? পুষ্যভূতি বর্ধন। এবং এনার নাম থেকেই বংশের নাম হয়েছে কি? নাম হয়েছে পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ। পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ। এই পুষ্যভূতি বংশের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী কোথায়? এদের রাজধানী। তো নেক্সট পয়েন্ট লেখো এদের রাজধানী অর্থাৎ ক্যাপিটাল। এদের রাজধানী হলো দিল্লির পাশে হরিয়ানা, সেই হরিয়ানার চত্বরটাই হলো এদের রাজধানী। অর্থাৎ এদের ক্যাপিটাল হলো কি? এদের ক্যাপিটাল হলো থানেশ্বর। এদের ক্যাপিটাল কি? এদের ক্যাপিটাল হলো থানেশ্বর। থানেশ্বর কোন এরিয়াটা? দিল্লির পাশে হরিয়ানা, দিল্লির পাশে হরিয়ানাওয়ালা যে ক্ষেত্র আছে,
দিল্লির পাশে হরিয়ানাওয়ালা ক্ষেত্র হলো থানেশ্বর। তো পুষ্যভূতি বংশ প্রতিষ্ঠা করছে পুষ্যভূতি বর্ধন, যিনি গুপ্ত বংশের সামন্ত ছিলেন। পাশে লিখে রাখো, গুপ্ত বংশের সময় ইনি কি ছিলেন? সামন্ত ছিলেন। এবং যখন দেখছে যে গুপ্ত বংশ লুপ্ত হয়ে গেছে, তখন এই সামন্ত মাথা চাড়া দিয়ে উঠছে এবং ভারতে নতুন একটা বংশের উদ্ভব করছে, যার নাম হলো পুষ্যভূতি বা বর্ধন বংশ। সেই কারণে বলা হচ্ছে যে গুপ্তদের পর ভারতের রাজনৈতিক একতা স্থাপন করছে কে? লিখে রাখো, গুপ্তদের পর ভারতে রাজনৈতিক ঐক্য বা একতা বর্ধন বংশ বা যাকেই আমরা বলছি পুষ্যভূতি বংশ স্থাপন করছে, পুষ্যভূতি বংশ স্থাপন করে। তাহলে গুপ্তদের পরে একমাত্র রাজনৈতিক একতা এস্টাবলিশ করছে কে? এই বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ। আচ্ছা, এদের যে সাম্রাজ্য কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তার ছিল, তো আমি দেখো এখানে একটা ম্যাপ ইনক্লুড করেছি। ম্যাপে যদি দেখাই তাহলে আশা করব যে সবারই সেটা নখদর্পণে আসবে এবং মনে থাকবে। তো ভারতের এই সাইডে এখানে কে আছে? পাকিস্তান, এবং পাকিস্তানের এই দিকে আছে কে? আছে এখানে আফগানিস্তান। তো গুপ্তদের যে সাম্রাজ্য এটা পশ্চিমে বিস্তার ছিল কোন পর্যন্ত? বিস্তার ছিল আফগানিস্তান পর্যন্ত। তো আফগানিস্তান থেকে এদিকে পূর্বে কোন পর্যন্ত বিস্তার ছিল? পূর্বে আসাম পর্যন্ত বিস্তার ছিল। আসামের কোথায়? আসামের কামরূপ পর্যন্ত বিস্তার ছিল। তো এখানে লিখে রাখো যে এটা হলো কি কামরূপ কোথায়? আসামের কামরূপ পর্যন্ত বিস্তার ছিল পূর্বে। আর পশ্চিমে কোন পর্যন্ত? পশ্চিমে আফগানিস্তান পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত বিস্তার ছিল। এবং উত্তরে কোন পর্যন্ত বিস্তার ছিল গুপ্ত বংশের সাম্রাজ্য? তো উত্তরে বিস্তার ছিল হিমালয় পর্যন্ত, এবং দক্ষিণে বিস্তৃত ছিল নর্মদা নদী তট পর্যন্ত। নর্মদা নদী আমরা প্রত্যেকেই জানি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে এটা গিয়ে পড়েছে কোথায়? আরব সাগরে গিয়ে পড়েছে। তো উত্তরে হিমালয় থেকে, উত্তরে কোথায়? উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত, দক্ষিণে নর্মদা নদী তট পর্যন্ত বিস্তৃত ছিল কি? বিস্তৃত ছিল পুষ্যভূতি বংশের সাম্রাজ্য। আমি গুপ্ত বলেছি আগে, যদি বলে থাকি সেটা একটু কারেকশন করে নেবে, পুষ্যভূতি বংশ হবে। পুষ্যভূতি বংশের সাম্রাজ্য বিস্তৃত ছিল। এবার এই পুষ্যভূতির হলেন কে? পুষ্যভূতি হলেন প্রতিষ্ঠাতা। পুষ্যভূতি এক্ষুনি আমরা কি পড়লাম? পুষ্যভূতি হলেন প্রতিষ্ঠাতা। পুষ্যভূতির পরে রাজা হচ্ছেন কে? রাজা হচ্ছেন নরবর্ধন। নরবর্ধনের পরে রাজা হচ্ছে, নরবর্ধনের ব্যাপারে আমাদের জানার কোনো দরকার নেই। এরপরে রাজা হচ্ছে রাজ্যবর্ধনের ব্যাপারেও আমাদের কোনো ইন্টারেস্ট নেই জানার। রাজ্যবর্ধনের পরবর্তী শাসক হচ্ছে আদিত্যবর্ধন, এনার ব্যাপারেও জানার দরকার নেই। আদিত্যবর্ধনের পরে আসছে প্রভাকর বর্ধন।
প্রভাকর বর্ধন, প্রভাকর বর্ধন, এই প্রভাকর বর্ধন নিয়ে আমাদের পড়তে হবে, প্রভাকর বর্ধন। বাকিগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয় না এবং ইম্পর্টেন্টও না। তো প্রভাকর বর্ধন, তো নেক্সট পেজে হেডিং করো প্রভাকর বর্ধন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি, এনটিপিসি, প্রিলিয়ান মেন্স স্পেশাল এবং প্রত্যেকটা এক্সামের জন্য হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের জন্য মেন্সের ক্লাস কিছু দিনের মধ্যেই শুরু হবে। এর পাশাপাশি তোমাদের এই চ্যানেলে এখন পুলিশের ক্লাস, এসএসসি এর যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে রুটিন, ক্লাসের লিঙ্ক, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সেই হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে পেয়ে যাবে। কিভাবে যুক্ত হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে। আর আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। তো আমরা হেডিং করতে বলেছিলাম প্রভাকর বর্ধন। কি বলেছিলাম? প্রভাকর বর্ধন, প্রভাকর বর্ধন আমরা হেডিং করতে বলেছি। এই প্রভাকর বর্ধনের ব্যাপারেও আমাদের খুব বেশি জানার দরকার নেই। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই প্রভাকর বর্ধনের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে। তো দেখো এবার এখান থেকে এই প্রভাকর বর্ধন, আচ্ছা আমি এখানে মনে হচ্ছে ম্যাপ ইনক্লুড করেনি, তো যাই হোক এখানে একটু ম্যাপটা প্রয়োজন ছিল। প্রভাকর বর্ধনের ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ের সংখ্যা হলো 3টে। কে কে? 2টো ছেলে এবং একটা মেয়ে। 2টো ছেলে এবং কে? এবং হলো একটা মেয়ে। কে কে লিখে রাখো, রাজ্যশ্রী বর্ধন, রাজ্য আগে লেখো এখানে মেয়ে, মেয়ে এবং ছেলে। ছেলে কজন? ছেলে হলো 2জন। ছেলে কজন? ছেলে হলো 2জন। এবং মেয়ের নাম কি বললাম? মেয়ের নাম হলো রাজ্যশ্রী। মেয়ের নাম, মেয়ের নাম রাজ্যশ্রী। মেয়ে মাইনাস দিয়ে রাখলাম। আচ্ছা মেয়ে তো উপরে লিখেছি, বোঝা যাবে। ছেলে, ছেলে কে কে? ছেলে হলো 2জন। বড় ছেলে রাজ্যবর্ধন, রাজ্যবর্ধন। বড় ছেলেকে, বড় ছেলে রাজ্যবর্ধন এবং ছোট ছেলে হলেন হর্ষবর্ধন। ছোট ছেলে হলেন কে? হর্ষবর্ধন। বড় ছেলে রাজ্যবর্ধন এবং ছোট ছেলে হলেন কে? ছোট ছেলে হলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের পাশে লিখে রাখো ছোট, ছোট, আর এ হলো কি? বড়, বড় ছেলে, বড় ছেলে। এবার দাঁড়াও একটুখানি তোমরা টাইম দাও, আমি ম্যাপটা ইনক্লুড করে নিই। এখান থেকেই কপি করে নিই। ব্যাস,
থেকেই বোঝা যাবে। তো দেখো, প্রভাকর বর্ধনের মেয়ে হলেন রাজ্যশ্রী। প্রভাকর বর্ধনের মেয়ে হলেন কে? মেয়ে হলেন রাজ্যশ্রী। এবং ছেলে হলো রাজ্যবর্ধন, বড় ছেলে। এবং ছোট ছেলে হলো হর্ষবর্ধন। ছোট ছেলে হলো হর্ষবর্ধন। এবার গল্প যেটা বলবো সেটা খুব ভালো করে মন দিয়ে শুনবে। মেয়ে যেহেতু আছে তো মেয়েকে অবভিয়াসলি বিয়ে দিতে হবে। তো মেয়েকে বিয়ে দিচ্ছে কার সাথে? প্রভাকর বর্ধন বিয়ে দিচ্ছে কনৌজের শাসক। কোথাকার? কনৌজ। কনৌজ কনৌজের শাসক নাম কি? গ্রহবর্মণ। গ্রহবর্মণ কনৌজের শাসক গ্রহবর্মণের সাথে হচ্ছে কি? বিবাহ হচ্ছে। কার বিবাহ হচ্ছে? বিবাহ হচ্ছে রাজ্যশ্রীর বিবাহ হচ্ছে। তো গ্রহবর্মণের সাথে বিবাহ হচ্ছে মানে গ্রহবর্মণ রাজ্যবর্ধনের কি হবে? জামাইবাবু। একইভাবে হর্ষবর্ধনেরও জামাইবাবু কে হবে? গ্রহবর্মণ হবে। আচ্ছা, কনৌজ কোথায়? ম্যাপে একটুখানি দেখাই। এখানে কনৌজ হলো এইরকম পজিশনে। এরকম পজিশনে আছে কি কনৌজ? এরকম পজিশনে আছে কনৌজ। আর হরিয়ানা ওয়ালা ক্ষেত্র হলো এই ক্ষেত্রটা। দিল্লির পাশে হরিয়ানাওয়ালা ক্ষেত্র হলো এই ক্ষেত্রটা। এখানে তাদের রাজধানী কোথায়? মানে পুষ্যবতী বংশের রাজধানী কোথায়? ফার্স্টেই পড়িয়েছি থানেশ্বর। তো থানেশ্বর হলো এখানে। থানেশ্বর। থানেশ্বর। তো এখানে কনৌজে থানেশ্বরের মেয়েকে রাজশ্রী, মানে পুষ্যবর্তী বংশের মেয়েকে রাজশ্রীর সাথে বিয়ে হচ্ছে কার? কনৌজের রাজা, তার নাম কি? গ্রহবর্মণ। গ্রহবর্মণের সাথে কি হচ্ছে? বিবাহ হচ্ছে। গ্রহবর্মণের সাথে কি হচ্ছে? বিবাহ হচ্ছে। এখান থেকে বিবাহ হচ্ছে কোথায়? এখানে কনৌজের সাথে বিবাহ হচ্ছে। বিবাহ হচ্ছে। এবং এই মতো পরিস্থিতিতে এই কনৌজের পাশে আরেকটা বংশ ছিল, আরেকটা রাজা ছিল, জায়গার নাম ছিল কি? মালবা। কোথায়? মালবা। এরকম পজিশনে মালবা। এই মালবার রাজা ছিল দেবগুপ্ত। মালবার রাজা কে ছিল? দেবগুপ্ত। গল্প ভালোভাবে শুনবে। এই দেবগুপ্তের সঙ্গে এই গ্রহবর্মণের ছিল কি ঝামেলা? কার ঝামেলা ছিল? দেবগুপ্তের সঙ্গে গ্রহবর্মণের ঝামেলা ছিল। তো দেবগুপ্ত অ্যাটাক করে কোথায়? কনৌজে। বিবাহ হয়ে গেছে, বিবাহের পরে অ্যাটাক হচ্ছে। দেবগুপ্ত অ্যাটাক করছে কোথায়? কনৌজে। গ্রহবর্মণকে অ্যাটাক করছে এবং গ্রহবর্মণকে ফিনিশ করে দিচ্ছে। তাহলে কি বললাম? মালবার শাসক মালবার শাসক হলো দেবগুপ্ত। মালবার শাসক দেবগুপ্ত। এই দেবগুপ্তের সাথে ঝামেলা ছিল কার? ঝামেলা ছিল গ্রহবর্মণের। বিবাহ হয়ে যাওয়ার পর দেবগুপ্ত কি করছে? দেবগুপ্ত গ্রহবর্মণকে অ্যাটাক করছে এবং গ্রহবর্মণের চ্যাপ্টার করে দিচ্ছে ক্লোজ। গ্রহবর্মণকে হত্যা করে দিচ্ছে। এবার গ্রহবর্মণকে হত্যা করে দিচ্ছে দেখে শকে চলে যাচ্ছে কে? শকে চলে যাচ্ছে তার দুই ভাই, অর্থাৎ বড় ভাই রাজ্যবর্ধন এবং ছোট ভাই হর্ষবর্ধন। এবার রাগে এরা কিন্তু তাদের খুন খলনা বলে না হিন্দিতে, যে রাগে তাদের শরীরে খুন কি হচ্ছে? ফুটছে। যে সবেমাত্র তার বোনকে বিবাহ দিল গ্রহবর্মণের সাথে এবং তাদের জামাইবাবুকে হত্যা করে দিল কে? হত্যা করে দিল এই মালবার শাসক দেবগুপ্ত। এবার এই টাইম পিরিয়ডে দেবগুপ্তের সাথে বন্ধুত্ব ছিল আরো আরেকজনের। দেবগুপ্তের বন্ধু কে ছিল? দেবগুপ্তের বন্ধু, ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড ছিল। ক্লোজ ফ্রেন্ড কে ছিল? ছিল বাংলার গৌড়ের শাসক। বাংলার কে?
গৌড়ের গৌড়ের শাসক, বাংলার গৌড়ের শাসক। নাম কি তার? নাম ছিল শশাঙ্ক। শশাঙ্কের সাথে তার ছিল গলায় গলায় বন্ধু, একদম গলায় গলায় বন্ধু যেটাকে বলে। শশাঙ্ক তার একদম বেস্ট ফ্রেন্ড ছিল। কার ছিল? দেবগুপ্তের বেস্ট ফ্রেন্ড ছিল। বাংলাটা কোথায়? এখানে ম্যাপে দেখায়। তো আগে এই টোটাল রিজিয়ন, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, বর্তমানে পশ্চিমবঙ্গ, এগুলো মিলে ছিল বাংলা। এখানে ছিল কে? এখানে ছিল গৌড়। গৌড়ের শাসকের নাম কি ছিল? গৌড়ের শাসকের নাম ছিল শশাঙ্ক। এবং শশাঙ্কের সাথে দেবগুপ্তের কি ছিল? দেবগুপ্তের ছিল মিত্রতা, অর্থাৎ বন্ধু ছিল। এবার দেখো এখানে দুটো জিনিস, এক শশাঙ্কের সাথে দেবগুপ্তের বন্ধুত্ব আছে, আর এদিকে রাজ্যবর্ধন, হর্ষবর্ধন রাগে মানে রাগে তারা ফুটছে যে কখন এই দেবগুপ্তের সুযোগ পাবো এবং দেবগুপ্তকে রাস্তা থেকে হটিয়ে দেবো। কারণ রাজ্যশ্রীকে সবেমাত্র বিবাহ দিয়েছে এবং রাজ্যশ্রী হয়ে গেছে কি স্বামীহারা হয়ে গেছে। আর যখন এই গ্রহবর্মনকে অ্যাটাক করেছিল দেবগুপ্ত, তখন রাজ্যশ্রী কোথায় পালিয়ে যায়? রাজ্যশ্রী বনে পালিয়ে যায়। বনে পালিয়ে যায়, ভয়ে কি করে? বনে পালিয়ে যায়। তো এই মতো অবস্থায় এখানে এবার একটা জিনিস দেখো, প্রথমে বলা উচিত ছিল যে প্রভাকর বর্ধনের পরে শাসক কে হবে। তো মেয়ের এদিকে বিবাহ হয়ে গেছে, তাহলে শাসক কে হবে? শাসক ছেলেদের মধ্যে অবভিয়াসলি শাসক হবে। তো কোন ছেলে শাসক হবে? অবভিয়াসলি বড় ছেলে হবে শাসক। তাহলে এর পরে প্রভাকর বর্ধনের উত্তরাধিকারী হচ্ছে কে? প্রভাকর বর্ধনের পরে শাসক হচ্ছে, প্রভাকর বর্ধনের পরে শাসক কে হচ্ছে? শাসক হচ্ছে এই রাজ্যবর্ধন। এবং রাজ্যবর্ধন যেই মাত্র তিনি রাজা হলেন, যেই মাত্র শাসক হলেন, জামাইবাবুর প্রতিশোধ নেওয়ার জন্য, গ্রহবর্ধনের প্রতিশোধ নেওয়ার জন্য সাথে সাথে অ্যাটাক করলো কোথায়? মালবাতে দেবগুপ্তকে অ্যাটাক করলো, দেবগুপ্তকে আক্রমণ করলো এবং আক্রমণ করে দেবগুপ্তর চ্যাপ্টার করে দিল ফিনিশ। দেবগুপ্ত মারা গেল। কি হলো? দেবগুপ্ত মারা গেল। তাহলে কি হচ্ছে ম্যাপে যদি আমরা দেখি, রাজ্যবর্ধন, এরপরে এখানে থানেশ্বরের শাসক হচ্ছে কে? রাজ্যবর্ধন। থানেশ্বরের শাসক হচ্ছে রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন অ্যাটাক করছে কাকে? রাজ্যবর্ধন অ্যাটাক করছে মালবার যে শাসক দেবগুপ্তকে। দেবগুপ্তকে অ্যাটাক করে দেবগুপ্তকে করে দিচ্ছে ফিনিশ। এবং একটু আগেই বললাম দেবগুপ্ত আর শশাঙ্কের মধ্যে কেমন ধরনের সম্পর্ক ছিল? মিত্রতা সম্পর্ক ছিল, বন্ধু ছিল, মিত্রতা ছিল, অর্থাৎ বন্ধুত্ব সম্পর্ক ছিল। তো যেহেতু একদম গলায় গলায় একদম বেস্ট ফ্রেন্ড ছিল, তো বেস্ট ফ্রেন্ড মারা গেছে, বেস্ট ফ্রেন্ডকে কে মারছে? রাজ্যবর্ধন এসে মারছে। সুতরাং রাজ্যবর্ধন হয়ে গেল শশাঙ্কর শত্রু। এবার শশাঙ্ক কি করছে? শশাঙ্ক দেখো, শশাঙ্ক যেহেতু বেস্ট ফ্রেন্ডকে মেরে দিয়েছে, শশাঙ্ক অ্যাটাক করে দিচ্ছে কোথায়? শশাঙ্ক অ্যাটাক করে দিচ্ছে এই থানেশ্বরে। থানেশ্বরে কাকে মারছে? রাজ্যবর্ধনের চ্যাপ্টার করে দিচ্ছে ক্লোজ। শশাঙ্ক আক্রমণ করছে কোথায়? শশাঙ্ক আক্রমণ করছে কোথায়? আক্রমণ করছে এই রাজ্যবর্ধনকে এবং আক্রমণ করে রাজ্যবর্ধনের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছে। এবার শশাঙ্ক যেহেতু হর্ষবর্ধন দেখছে কি? হর্ষবর্ধন দেখছে তার জামাইবাবুকে মেরেছে। হর্ষবর্ধন কি দেখছে? হর্ষবর্ধন দেখছে জামাইবাবুকে মেরেছে। তারপর দেখলো কি? তারপর দেখলো যখন তার বড় ভাই রাজ্যবর্ধন শাসক হয়েছে, তখন রাজ্যবর্ধনকে মারলো কে? রাজ্যবর্ধনকে মারলো কে? শশাঙ্ক। তো হর্ষবর্ধন দেখছে জামাইবাবুকে যে মেরেছে তার প্রতিশোধ নিল কে? তার প্রতিশোধ নিল রাজ্যবর্ধন। এবং রাজ্যবর্ধনের প্রতিশোধ নিল কে? সেই দেবগুপ্তের বন্ধু শশাঙ্ক এসে। এবার হর্ষবর্ধন ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে হর্ষবর্ধন করে দিচ্ছে কি? হর্ষবর্ধন যখন ক্ষমতায় এসেছিল, মানে রাজ্যবর্ধন যখন মারা গিয়েছিল, তখন হর্ষবর্ধনের বয়স ছিল কত? বয়স ছিল মাত্র 16 বছর তার কিন্তু বয়স ছিল।
এবং ইনি কত খ্রিস্টাব্দে রাজা হয়েছেন? 606 খ্রিস্টাব্দে ইনি রাজা হয়েছেন। এবং ইনি যখন রাজা হচ্ছেন এই হর্ষবর্ধন, তখন এনার সামনে তিনটে জিনিস আসছে। কি? এক, যেহেতু রাজ্যবর্ধনকে মেরে দিয়েছে, সুতরাং আমাকে আমার সাম্রাজ্যটাকে পুনর্দখল করতে হবে, পুনর্স্থাপন করতে হবে। সেকেন্ড হলো, বড় ভাইকে মেরেছে, তো বড় ভাইয়ের প্রতিশোধ নিতে হবে। বড় ভাইয়ের, সরি বড় শাসক লিখেছি কেন, বড় ভাইয়ের প্রতিশোধ নিতে হবে। এবং তৃতীয়ত, এই যে রাজ্যশ্রী বনে পালিয়ে গিয়েছিল, সে তাকে খুঁজে বার করতে হবে যে বোন কোথায় গেল, রাজ্যশ্রী কোথায় গেল। তো এই তিনটে টার্গেট ছিল হর্ষবর্ধন। তো এই তিনটে টার্গেট নিয়ে সবার প্রথমে মেন টার্গেট, একদম রেগে আগবাবুলা হর্ষবর্ধন অ্যাটাক করে দেয় কাকে? শশাঙ্ককে অ্যাটাক করে এবং শশাঙ্ককে করে দেয় ফিনিশ। শশাঙ্ক মারা যায় এবং হর্ষবর্ধন হয়ে যায় রাজা। হর্ষবর্ধন হয়ে যায় রাজা। ম্যাপে যদি এখানে দেখো, তাহলে রাজ্যবর্ধনের পরে পরবর্তী শাসক কে আসছে? পরবর্তী শাসক আসছে হর্ষবর্ধন। পরবর্তী শাসক হলেন কে? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন কি করছে? হর্ষবর্ধন তার যখন শশাঙ্ক রাজ্যবর্ধনকে মেরে দিচ্ছে এবং বড় ভাইকে মেরে দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য হর্ষবর্ধন শশাঙ্ককে অ্যাটাক করছে এবং শশাঙ্ককে এখানে ফিনিশ করে দিচ্ছে, মেরে দিচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। ম্যাপ দেখেও বোঝালাম এবং এখানে ডায়াগ্রাম এঁকেও বোঝালাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি ডাউট থাকে তো বলবো ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, তাহলে আশা করব যে এই যে গল্পটা গল্প আকারেই কিন্তু তোমাদের মনে থাকবে। এবং এইভাবে গল্প আকারে যদি মনে না করো, মানে গল্প মুখস্থ যদি করতে যাও, তাহলে কিন্তু জিনিস দুদিন পরে ভুলে যাবে। তো গল্প আকারে যদি মনে রাখো, তাহলে দেখবে জিনিসটা অনেকটা দীর্ঘস্থায়ী হয় এবং অনেক দিন পর্যন্ত কিন্তু মনে থাকে। তো হর্ষবর্ধন কিভাবে রাজা হলো আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সট হেডিং করো হর্ষবর্ধন। পুষ্যভূতি বংশের নেক্সট শাসক আসছে কে? নেক্সট শাসক আসছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের টাইম পিরিয়ড বললাম 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন এবং ইনি শাসন করছেন 647 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড চলছে। এবং ইনি এই বংশের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন। তো লিখে রাখো, ইনি বর্ধন বংশের সব থেকে শক্তিশালী, বর্ধন বংশের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন। বর্ধন বংশের কি ছিলেন? সব থেকে শক্তিশালী ইনি শাসক ছিলেন, কিং ছিলেন। ইনি একটা উপাধি নিচ্ছেন হর্ষবর্ধন। তো লেখো হর্ষবর্ধনের উপাধি। কি উপাধি নিচ্ছেন হর্ষবর্ধন? তো হর্ষবর্ধন উপাধি নিচ্ছেন মহারাজাধিরাজ। কি উপাধি? মহারাজাধিরাজের উপাধি ইনি নিচ্ছেন। এবং ইনি শাসক হওয়ার সাথে সাথেই এনার সামনে তিনটে চ্যালেঞ্জ আসে। কি কি সেই চ্যালেঞ্জ? শাসক হওয়ার সাথে সাথেই, লিখে রাখো, শাসক হওয়ার সাথে সাথেই এনার সামনে তিনটি চ্যালেঞ্জ আসে। সেই তিনটি চ্যালেঞ্জ কি কি? ফার্স্ট অফ অল, একটুখানি আগেই বললাম, ফার্স্ট অফ অল হলো রাজ্যটাকে পুনঃস্থাপন করা, রাজ্যের প্রতিষ্ঠার পুনঃপ্রতিষ্ঠা করা, রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট, বড় ভাইকে মেরে দিয়েছে,
তো ভাইয়ের বদলা নেওয়া, ভাইকে রাজ্যবর্ধন বা দাদা বলতে পারো, দাদা রাজ্যবর্ধনের মৃত্যুর বদলা নেওয়া। এবং 3 নম্বর টার্গেট হলো এর নিজের বোন রাজশ্রীকে খুঁজে বার করা। নিজের বোন রাজশ্রীকে খোঁজা। তো এই 3টে টার্গেট তার সামনে কিন্তু চলে আসে সাথে সাথে তিনি যখন শাসক হন। এবং ইনি কনৌজকে অ্যাটাক করছেন, মানে এনার দাদা অ্যাটাক করছেন কোথায়? কনৌজকে, এনার যে বোন দেবশ্রী, এনার বোন যার নাম হলো রাজশ্রীর বিবাহ হচ্ছে কোথায়? বিবাহ হচ্ছে কনৌজের রাজা গ্রহবর্মণের সাথে। তো কনৌজ কে অ্যাটাক করছে কে? দেবগুপ্ত অ্যাটাক করছে, এবং দেবগুপ্তকে অ্যাটাক করে গ্রহবর্মণকে মেরে দিচ্ছে। এরপর এই দেবগুপ্তকে মারছে রাজ্যবর্ধন এবং টোটাল এরিয়াটাকে ক্যাপচার করে নিচ্ছে, অর্থাৎ কনৌজটাকেও ক্যাপচার করে নিচ্ছে। তারপর আসছে শশাঙ্ক, সে রাজ্যবর্ধনকে মারছে, আবার হর্ষবর্ধন শশাঙ্ককে মেরে দিচ্ছে। তো এরপর হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর তো আছেই, তো থানেশ্বর ছাড়া আরেকটা নতুন রাজধানী ইনি কিন্তু বানাচ্ছেন। কোথায় বানাচ্ছেন সেই রাজধানী, ক্যাপিটাল? তো রাজধানী বানাচ্ছেন কনৌজে। রাজধানী কোথায় বানাচ্ছেন? রাজধানী বানাচ্ছেন তার জামাইবাবুর এরিয়া কনৌজে বলতে পারো যে তার বোনের শ্বশুরালে বানাচ্ছে। কনৌজে নতুন রাজধানী, আচ্ছা এখানে একটুখানি লিখে রাখো, নতুন রাজধানী। শশাঙ্ক নতুন রাজধানী বানাচ্ছে কোথায়? কনৌজে নতুন তার ক্যাপিটাল বানাচ্ছে। এবং এখানে হর্ষবর্ধন থেকে যে গল্পটা বললাম, একটা লাইন এখানে লিখে রাখো, কারণ কোশ্চেন দেয় যে শশাঙ্ককে কে হত্যা করেছিলেন। তো হর্ষবর্ধন লিখে রাখো, হর্ষবর্ধন যেটা গল্প আকারে বললাম সেটাই লিখিয়ে দিচ্ছি। হর্ষবর্ধন বাংলার গৌড়ের শাসক নাম হলো শশাঙ্ক। শশাঙ্ককে হত্যা করেন এবং নিজের ভাইয়ের অর্থাৎ রাজ্যবর্ধনের মৃত্যুর তিনি কিন্তু বদলা নেন। এছাড়া হর্ষবর্ধন এর পরে একটা যুদ্ধ তিনি করছেন, সেটা কোথায়? সেটা হলো এই নর্মদা তীরে। নর্মদা কোথা দিয়ে বইছে? এখান দিয়ে নর্মদা বইছে, এখান থেকে নর্মদা বইছে। তো এই নর্মদা তীরে এসে তিনি যুদ্ধ করছেন, সেই কারণে যুদ্ধের নাম কি হচ্ছে? যুদ্ধের নাম হচ্ছে নর্মদার যুদ্ধ। তো হেডিং করো নর্মদার যুদ্ধ। এই নর্মদার যুদ্ধ কবে হচ্ছে? নর্মদার যুদ্ধ, তো নর্মদার যুদ্ধ হচ্ছে 630 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। 630 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত নর্মদার কিন্তু যুদ্ধ হচ্ছে। এবং এই যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? তো তোমাদের একটু আগে ক্লাসের শুরুতেই বলেছিলাম, যখন এই সমস্ত বংশগুলো উত্তর ভারতের দিকে বা উত্তর পূর্ব ভারতের দিকে এই সমস্ত বংশগুলো রাজত্ব করছে, সেই টাইমে দক্ষিণ ভারতেও কিন্তু কিছু রাজবংশ রাজত্ব করছে। তো নর্মদার যুদ্ধে অবভিয়াসলি একজন হর্ষবর্ধন, ইনি তো পার্টিসিপেট করবেন, হর্ষবর্ধন। এবং হর্ষবর্ধনের পাশাপাশি দ্বিতীয় ব্যক্তি পার্টিসিপেট করছেন দক্ষিণ ভারতের বাতাপির চালুক্য শাসক, তার নাম কি? দ্বিতীয় পুলকেশী। তো পুরো উত্তর পূর্ব ভারত তিনি
ক্যাপচার করে নেওয়ার পর তিনি ভাবছিলেন, হর্ষবর্ধন ভাবছিলেন এবার দক্ষিণ ভারতে অ্যাটাক করে দক্ষিণ ভারতটাকেও জয় করবেন। সেই উদ্দেশ্যে তিনি নর্মদার নদীর তীরে যুদ্ধ করতে যান, যেখানে তাকে আটকাচ্ছে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীকে বাতাপির শাসক। বাতাপির কোন বংশের শাসক? চালুক্য শাসক। বাতাপির চালুক্য শাসক ছিলেন কে? ছিলেন দ্বিতীয় পুলকেশী। তো দ্বিতীয় পুলকেশী এবং যুদ্ধ হচ্ছে কার মধ্যে? হর্ষবর্ধনের মধ্যে। এবং এই যুদ্ধে জয়লাভ করছে কে? এই যুদ্ধে জয়ী হচ্ছে দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন এই যুদ্ধে হেরে যাচ্ছে এবং হর্ষবর্ধন এই যুদ্ধে হেরে যাওয়াতে হর্ষবর্ধনের দক্ষিণ ভারত জয় করার স্বপ্ন কিন্তু এখান থেকেই ভেঙে যাচ্ছে। তারপরে আর তিনি দক্ষিণ ভারত অ্যাটাক করতে যাচ্ছেন না। এবং এই যুদ্ধের ব্যাপারে আমরা জানকারি কোথা থেকে পাচ্ছি? এই যুদ্ধের ব্যাপারে আমরা জানকারি, তো লেখো এই যুদ্ধের জানকারি পাওয়া যায় কোন অভিলেখ থেকে আমরা জানকারি পাচ্ছি? এহোর অভিলেখ থেকে। কোথা থেকে পাচ্ছি? আমরা জানকারি পাচ্ছি এহোর অভিলেখ। এহোর অভিলেখ থেকে আমরা জানকারি পাচ্ছি। এবার তোমাদের এখান থেকে কোশ্চেন দেবে, এই যে এহোর অভিলেখ লিখছে কে? এই এহোর অভিলেখের লেখক কে? তো এহোর অভিলেখের লেখক হলেন রবি কীর্তি। এহোর অভিলেখের লেখক হলেন রবি কীর্তি হলেন এহোর অভিলেখের লেখক। এবং এনার লেখা এহোর অভিলেখ থেকে আমরা জানতে পারছি যে হর্ষবর্ধন দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি নর্মদার তীরে যুদ্ধ করছেন। কার সাথে? বাতাপির চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সাথে। এবার এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা দেবে হর্ষবর্ধন থেকে, এনার টাইমে একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিল। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমেই আমি বলেছিলাম যে মনে রাখা সব থেকে সহজ উপায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে এবং হর্ষবর্ধনের টাইমে দুজনই চীনা পরিব্রাজক কিন্তু ভারতে এসেছিল। তো লেখো হর্ষবর্ধনের সময়ে ভারতে আসা চীনা পরিব্রাজক কে? হর্ষবর্ধনের সময় ভারতে আসা চীনা পরিব্রাজককে। তো বলেছিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে মনে রাখা সব থেকে সহজ উপায় হলো দুজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিল। তো একজন হলেন হিউয়েনসাং, আরেকজন হলেন কে? আরেকজন হলেন হিউয়েনসাং এবং আরেকজন ব্যক্তির নাম হলো ফা হিয়েন। একজন হলেন হিউয়েনসাং, আরেকজন হলেন ফা হিয়েন। তো দেখো হিউয়েনসাং শুরু কোন শব্দ দিয়ে? হ দিয়ে শুরু। হিউয়েনসাং কোন শব্দ দিয়ে শুরু? হ দিয়ে শুরু। হর্ষবর্ধন কোন শব্দ দিয়ে শুরু? হ দ্বারা শুরু। তো হ এবং হ, বা ইংলিশে যদি লেখো এইচ হয়ে যাবে। এইচ দিয়ে হর্ষবর্ধন, এইচ দিয়ে হিউয়েনসাং। তো এইচ এইভাবে তোমরা রিলেট করবে। বাকি যেটা পড়ে থাকছে মানে ফা হিয়েন পড়ে থাকছে, তিনি আসছেন কার টাইম পিরিয়ডে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডে তিনি ভারতে আসছেন। তো এই হিউয়েনসাং থেকে কোশ্চেন দেবে যে এই হিউয়েনসাং এর লেখা, ইনি একটা বই লিখছেন, এনার লেখা বইয়ের নাম কি? তো এনার লেখা বইয়ের নাম, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সি ইউ কি বই কার লেখা? সি ইউ কি বইটা লেখা হিউয়েনসাং এর। এছাড়া হিউয়েনসাংকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তীর্থযাত্রীর রাজকুমার। এনাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তীর্থযাত্রীর রাজকুমার। কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে হিউয়েনসাংকে।
হিউয়েনসাংকে কি বলা হচ্ছে? তীর্থযাত্রী রাজকুমার। এরপর 643 খ্রিস্টাব্দ নাগাদ হর্ষবর্ধন বৌদ্ধ সভার অ্যারেঞ্জ করছে, এবং এই যে বৌদ্ধ সভার অ্যারেঞ্জ করছে এখানে লেখো যে 643 খ্রিস্টাব্দে 643 খ্রিস্টাব্দে কি করছে? হর্ষবর্ধন তার রাজধানী, তার ক্যাপিটাল কোথায় করেছে? এক্ষুনি পড়ালাম, কনৌজ। তার ক্যাপিটাল কনৌজ। এই কনৌজে কি করছে? কনৌজে বৌদ্ধ সভার আয়োজন করছে। কনৌজে কি করছে? বৌদ্ধ সভার আয়োজন করছে। এবং এই বৌদ্ধ সভা যে আয়োজন হচ্ছে, এর অধ্যক্ষ কে হচ্ছেন? এর অধ্যক্ষ কাকে বানিয়ে দিচ্ছেন? অধ্যক্ষ বানিয়ে দিচ্ছেন এই চীনা পরিব্রাজক হিউয়েনসাংকে বানিয়ে দিচ্ছেন এই বৌদ্ধ সভার অধ্যক্ষ। এবং এই যে বৌদ্ধ সভাটা কত দিন ধরে চলেছিল? তো 20 দিন ধরে চলে। 20 দিন ধরে চলেছিল এই বৌদ্ধ সভা। এবং এই সভাতে হিউয়েনসাংকে উপাধি দিচ্ছেন, কে উপাধি দিচ্ছেন? হর্ষবর্ধন উপাধি দিচ্ছেন। তো হিউয়েনসাংকে কি দেওয়া হচ্ছে? উপাধি দেওয়া হচ্ছে। তো এখানে লেখো হিউয়েনসাং। এই সভাতে হর্ষবর্ধন কে উপাধি দিচ্ছে? হর্ষবর্ধন উপাধি দিচ্ছে। হর্ষবর্ধন হিউয়েনসাংকে উপাধি দেন। কি উপাধি দিচ্ছেন? তো উপাধি দেওয়া হচ্ছে মহাযান দেব এবং আরেকটা উপাধি দিচ্ছেন মোক্ষদেব। মহাযান দেব ও মোক্ষদেব। তো মোক্ষদেব বা মহাযান দেব কার উপাধি? হিউয়েনসাং এর উপাধি। কে দিচ্ছেন সেই উপাধিটা? দিচ্ছেন রাজা হর্ষবর্ধন উপাধিটা দিচ্ছেন। এরপরে হর্ষবর্ধন আরেকটা সভার আয়োজন করছে, যার নাম প্রয়াগ মহামোক্ষ পরিষদ। তো নেক্সট হেডিং করো এখান থেকে, প্রয়াগ মহামোক্ষ পরিষদ। প্রয়াগ মহামোক্ষ পরিষদ। তো এই প্রয়াগ মহামোক্ষ পরিষদ যে সভাটা, এই সভাটাও ওই বছরেই হচ্ছে, অর্থাৎ 643 খ্রিস্টাব্দেই হচ্ছে। এবং এই সভাটা হর্ষবর্ধন কি করছে? প্রথমবার 643 খ্রিস্টাব্দেই তিনি চালু করছে, এবং প্রতি 5 বছর পর, বর্তমানে প্রয়াগরাজ, আগে ছিল এলাহাবাদ নাম, এলাহাবাদে একটা সভার আয়োজন করা হতো, যার নাম প্রয়াগ মহামোক্ষ পরিষদ। তো লিখে রাখো, হর্ষবর্ধন কি করছে? হর্ষবর্ধন দ্বারা প্রতি 5 বছর অন্তর, কত বছর অন্তর? মনে রাখবে, এক্সামে কোশ্চেন দিয়েছিল যে প্রয়াগ মহামোক্ষ সভা কত বছর অন্তর আয়োজিত হতো। তো 5 বছর পর প্রয়াগরাজে 5 বছর পর প্রয়াগরাজে একটি সভার আয়োজন করা হতো। একটি সভার আয়োজন করা হতো, যার নাম প্রয়াগ মহামোক্ষ পরিষদ। এবং এই সভাটা কত দিন ধরে চলেছিল?
তো এই সভা চলেছিল, এই সভা চলেছিল কতদিন ধরে? চলেছিল 75 দিন ধরে, 75 ডেজ ধরে কিন্তু এই সভাটা চলেছিল। এবং এই সভাতে পার্টিসিপেট করে কতজন? অংশগ্রহণ করেছিল, ভাগ নিয়েছিল, ভাগ বা অংশগ্রহণ করে, ভাগ নেয় বা অংশগ্রহণ করে। কতজন অংশগ্রহণ করেছিল? 18টা রাজা, 18টা দেশের রাজা, 18টি দেশের রাজা এখানে অংশগ্রহণ করেছিল। এরপর ধীরে ধীরে আসবে কি তোমাদের সঙ্গমকাল। সঙ্গমকালেই দক্ষিণ ভারতের কথা বলছি, দক্ষিণ ভারতে যখন সঙ্গমকাল আসবে সেখানে সভা চলবে এবং সভাতে রাজারা এসে পার্টিসিপেট করবে। তো এই যে সভা, মহামুখ্য পরিষদ যে সভা হর্ষবর্ধন চালু করলো, তো 75 দিন ধরে এই সভাতে কি হতো? তো লেখো, এখান থেকে কোশ্চেন দেয়, প্রথম দিন, প্রথম দিনে কি হয়েছিল? প্রথম দিন, তো এই সভার প্রথম দিনে, আচ্ছা এখান থেকে লেখো, এই সভার প্রথম দিন, প্রথম দিনে কি হয়েছে, কি কাজ হয়েছে? তো প্রথম দিনে হয়েছে বুদ্ধের পূজা। কার পূজা? প্রথম দিনে হয়েছে বুদ্ধের পূজা, বুদ্ধের পূজা হয়েছে। দ্বিতীয় দিনে কি হচ্ছে? সেকেন্ড দিন, সেকেন্ড দিন, দ্বিতীয় দিনে কার পূজা হচ্ছে? দ্বিতীয় দিনে হচ্ছে সূর্যের পূজা। তৃতীয় দিনে, তাহলে এইভাবে কি আমরা পরপর 75 দিনে কার কার পূজা হচ্ছে সেটা লিখতে যাব বা সেটা মুখস্থ করব না, প্রথম তিনটে মনে রাখলেই হবে। প্রথম দিনে হচ্ছে বুদ্ধের পূজা, দ্বিতীয় দিনে হচ্ছে সূর্যের পূজা এবং তৃতীয় দিনে হচ্ছে দেবাদিদেব মহাদেব শিবের পূজা, শিবের পূজা হচ্ছে। এই তিনটেই ইম্পর্টেন্ট, তিনটে মনে রাখবে, যে প্রথম দিন বুদ্ধ, দ্বিতীয় দিন সূর্য এবং তৃতীয় দিন কি হচ্ছে? শিবের পূজা হচ্ছে। এবং এই যে মহামুখ্য পরিষদ হর্ষবর্ধন চালু করছে, এই সভাতেই হর্ষবর্ধন তার সম্পূর্ণ সম্পত্তি কি করছে? দান করে দিচ্ছে। রিসেন্টলি মারা গেলেন, তোমরা প্রত্যেকেই জানো, লেজেন্ড রতন টাটা স্যার। তো এই রতন টাটার এনার কিন্তু কোনো সন্তান নেই, ঠিক তেমনি এই হর্ষবর্ধনেরও কিন্তু কোনো সন্তান ছিল না। সেই কারণে তার যে উপার্জন করা যে অর্থ রতন টাটা যেমন দান করতেন খোলা হাতে, তেমনি হর্ষবর্ধনও কি করছেন, তার যেহেতু উত্তরাধিকারী নেই, তো তিনিও কিন্তু তার উপার্জিত যে সম্পত্তি সেই সম্পত্তি দান করে দিতেন। তো লিখে রাখো, হর্ষবর্ধন এই সভাতে, হর্ষবর্ধন এই সভাতে, হর্ষবর্ধন এই সভাতে নিজের, হর্ষবর্ধন এই সভাতে নিজের সম্পূর্ণ, নিজের সম্পূর্ণ সম্পত্তি দান করে দিত, নিজের সম্পূর্ণ সম্পত্তি দান করতেন, দান করে দিতেন, দান করে দিতেন। এছাড়া তিনি যে দান করছেন, এই দানের উপর থেকে দুটো কোশ্চেন দেয়, একটা তার এত মহান দানের জন্য একটা উপাধি তিনি পান, এছাড়া তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য, বিহারে যে নালন্দা বিশ্ববিদ্যালয়, নেক্সট লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য ইনি 100টি গ্রাম, মানে যাতে করে তার পড়াশোনা কাঠামো হোক বা তার কোনো স্ট্রাকচার যদি রিপেয়ার করতে হয় বা মানে যেগুলো, যে ফান্ডিংগুলো স্কুল কলেজে লাগে, বিশ্ববিদ্যালয়ে লাগে, সেই ফান্ডিংগুলো যাতে স্মুথলি চলতে থাকে, তো সেই কারণে তিনি দান করছেন কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয়। তো লেখো, হর্ষবর্ধন, হর্ষবর্ধন, হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য, নালন্দা হর্ষবর্ধন
নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য 100টি গ্রাম 100টি গ্রাম দান করে দেন। 100টি গ্রাম কি করেন? দান করে দেন। এবং ইনি এই যে দান করছেন, এই দান করার জন্য এনাকে একটা উপাধি দেওয়া হচ্ছে। কারোর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কি উপাধি তিনি পাচ্ছেন, এনাকে কি উপাধি দেওয়া হচ্ছে। তো এনাকে দেওয়া হচ্ছে ভারতীয় হাতিম। ভারতীয় হাতিমের উপাধি দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে? হর্ষবর্ধনকে দেওয়া হচ্ছে তার দানশীলতার জন্য। এনার দানশীলতার জন্য কি উপাধি পাচ্ছে? ভারতীয় হাতিম। এছাড়া কাশ্মীরের রাজা দুর্লভ বর্মন, কাশ্মীরের রাজা নাম কি? দুর্লভ বর্মন। এই দুর্লভ বর্মন হর্ষবর্ধনকে একটা তিনি উপহার দিচ্ছেন। দুর্লভ বর্মন হর্ষবর্ধনকে একটা গিফট দিচ্ছেন, হর্ষবর্ধনকে উপহার দিচ্ছেন, গিফট দেন। তো কি গিফট তিনি দিচ্ছেন? তিনি দিচ্ছেন বুদ্ধের দাঁত। কি দিচ্ছেন? বুদ্ধের দাঁত গিফট দিচ্ছেন। বুদ্ধের দাঁত তিনি গিফট হিসাবে দিচ্ছেন। কাকে? হর্ষবর্ধনকে গিফট হিসাবে দিচ্ছেন। এছাড়া হর্ষবর্ধন তার সাম্রাজ্যকালে কি করেছিল? তিনি তার আয়ের 25% মানে 1/4 হর্ষবর্ধন তার আয়ের 25% শিক্ষাক্ষেত্রে দান করতেন। শিক্ষাক্ষেত্রে দান করতেন। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে এই হর্ষবর্ধনের দরবারে যে সমস্ত জ্ঞানী ব্যক্তি ছিল, তো নেক্সট হেডিং করো যে হর্ষবর্ধনের দরবারি বিদ্বান ব্যক্তি। তো হর্ষবর্ধনের দরবারে বিদ্বান ব্যক্তি কে কে ছিল? দুজন ছিল, দুজন বিদ্বান ব্যক্তি ছিলেন। কে কে? একজন হলো বাণভট্ট এবং আরেকজন ব্যক্তি তার নাম হলো ভট্ট দিয়ে অর্থাৎ ময়ূর ভট্ট। বাণভট্ট এবং ময়ূর ভট্ট। বাণভট্ট থেকে কোশ্চেন দেয় যে এনার লেখা বইয়ের নাম কি? তো ইনি দুটো বই লিখছেন, একটা হর্ষবর্ধনের জীবনীর উপরে হর্ষচরিত এবং আরেকটা হলো কাদম্বরী। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে হর্ষচরিত কার লেখা এবং কাদম্বরী কার লেখা? বাণভট্টের লেখা। আর ময়ূর ভট্ট ইনি 3টে বই লিখছেন। কি কি? ময়ূর শতক লিখছেন, সূর্য শতক এবং লিখছেন সুভাষিতাবলী। সুভাষিতাবলী 3টে বই লিখছেন কে? ময়ূর ভট্ট লিখছেন। এছাড়া হর্ষবর্ধন ইনিও কিন্তু নিজে বিদ্বান ব্যক্তি ছিলেন, ইনি পড়ালেখা জানতেন, তাই ইনিও কিন্তু গ্রন্থ লিখছেন, 3টে গ্রন্থ লিখছেন। তো এনার লেখা 3টে গ্রন্থ কি কি? তো লেখো ফার্স্ট
রত্নাবলী। সেকেন্ড লেখো প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা, এই প্রিয়দর্শিকাটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গোলায়, কারণ অপশানে ফার্স্টে দেবে অশোক, এবং অশোকের যে টাইটেল ছিল দেবনামা প্রিয়া, তো তার সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, তো অশোক মেরে চলে আসে। তো মনে রাখবে প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধনের নিজের লেখা গ্রন্থ। এবং 3 নম্বর দিয়ে লেখো নাগানন্দ। নাগানন্দ, তো রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ কার লেখা? এই তিনটে লেখা হলো হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, হর্ষবর্ধনের উপাধি ধারণ করেছিলেন। তো হর্ষবর্ধনের উপাধি কি ছিল? তো হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। হর্ষবর্ধনের উপাধি কি ছিল? শিলাদিত্য। শিলাদিত্য কার উপাধি? এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে হর্ষবর্ধনের উপাধি। হর্ষবর্ধনের উপাধি ছিল কি? শিলাদিত্য। হর্ষবর্ধন ইনি মারা যাচ্ছেন কবে? ইনি মারা যান কবে? তো ইনি মারা যাচ্ছেন 647 খ্রিস্টাব্দে এসে হর্ষবর্ধন কিন্তু মারা যাচ্ছে। এবং হর্ষবর্ধন তার টাইম পিরিয়ডে তার সাম্রাজ্যে যে আধিকারিকরা যারা ছিল, সেই আধিকারিকদের কি করত? আধিকারিকদের স্যালারি না দিয়ে তাদেরকে জায়গা দিয়ে দিত। ধরো কোনো আধিকারিকের স্যালারি, সাপোজ বলছি, ধরো 50,000 টাকা হলো এই মাসে, 2 মাস ধরে হয়তো 1 লাখ টাকা 2 মাস ধরে স্যালারি দিচ্ছে না, 2 মাস পরে হর্ষবর্ধন বলে দিল ঠিক আছে তুই এই এরিয়া থেকে এই এরিয়া জায়গা তোর নামে। তো কি করতো? ভূমি প্রদান করতো স্যালারির পরিবর্তে। তো লিখে রাখতে পারো হর্ষবর্ধন, এবং এটাই হয়েছে সব থেকে সমস্যার মেন কারণ। হর্ষবর্ধনের কালে আধিকারিকদের বেতনের পরিবর্তে ভূমি প্রদান করা হতো। বেতনের পরিবর্তে জায়গা দিত, ভূমি প্রদান করা হতো। এবার এই ভূমি ধীরে ধীরে যে ফার্স্ট মাসের স্যালারিতে ধরো 1 বিঘে জমি দিয়ে দিল, দ্বিতীয় মাসের স্যালারিতে আরো 1 বিঘে দিল, তৃতীয় মাসের স্যালারিতে আরো 1 বিঘে দিল, এইভাবে 12 মাস পর তার কাছে জায়গা হয়ে গেল কত? 12 বিঘা। এবং এই যে জায়গাগুলো দিচ্ছে, জায়গাগুলো কোথা থেকে দিচ্ছে? হর্ষবর্ধনের যে সাম্রাজ্য আছে সেখান থেকেই দিচ্ছে, মানে তার যে অধিকৃত এরিয়া আছে তার থেকে দিচ্ছে। এর ফলে হচ্ছে কি? এর ফলে হচ্ছে হর্ষবর্ধনের বা তার পরবর্তী যারা রাজা হচ্ছে তাদের যে এরিয়া, তাদের যে জায়গা, সেই জায়গাগুলো ধীরে ধীরে কমতে থাকছে, এবং যে সমস্ত আধিকারিকরা আছে সেই আধিকারিকদের বা যাদের বলা হয় সামন্ত, এদের জমির পরিমাণ ধীরে ধীরে বাড়তে যাচ্ছে। এবার সাপোজ আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, হর্ষবর্ধন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এই মানে হর্ষবর্ধন এর কাছে মনে করো 100 বিঘা জমি ছিল, এবং হর্ষবর্ধনের কালে একজন আধিকারিক যার নাম ধরে নাও এর কাছে সাপোজ ধরো 1 বিঘা জমি ছিল, এবং এই টাইম থেকে ও চাকরি করছে, এবং প্রত্যেক মাসে কি হচ্ছে? 1 বিঘা করে জায়গা দিয়ে দিচ্ছে। তো 1 বিঘা করে অ্যাড হবে, এর পরের মাসেও 1 বিঘা অ্যাড হবে, 1 বিঘা অ্যাড হবে। এবার শুধুমাত্র একটা আধিকারিক না, এরকম ABC করে অনেক রকম আধিকারিক আছে, তাদেরকেও দিচ্ছে। মানে এই 100 থেকে কি হচ্ছে? কমতে থাকছে, 100 থেকে কমতে থাকছে। তো 100 থেকে কমতে কমতে দেখা গেল কোনো একটা টাইমে রাজার কাছে পড়ে থাকছে মাত্র 20 বিঘা জমি, এবং এদিকে সামন্তদের কাছে হয়ে যাচ্ছে দেখো 50 বিঘা জমি। আর আগেকার দিনে তোমরা তোমাদের দাদু ঠাম্মাদের কাছে শুনে দেখবে যে আগে যখন বিয়ে করতে আসতো তখন এখন যেমন জিজ্ঞাসা করে যে সরকারি চাকরি করে কিনা, আর সরকারি চাকরির মধ্যে ব্যতিক্রম প্রাইমারি, কারণ প্রাইমারি চাকরি যদি বলে তার বিয়ে হবে না, মানে সেই ছেলের বিয়ে হওয়া মুশকিল আছে, তো সেটা ব্যতিক্রম। যাই হোক, এখন ডিমান্ড কি? এখন ডিমান্ড হলো সরকারি চাকরি। আর এর আগে মানে তোমাদের দাদু ঠাম্মার টাইম পিরিয়ডে বা তাদের আগের যদি বংশধর থাকে, তো তাদের কাছে শুনে দেখবে তাদের টাইম পিরিয়ডে কি হতো, যদি বলতো সরকারি চাকরি করে ছেলে, তাহলে তার সাথে মেয়ের বিয়ে দিত না। তাদের ডিমান্ড কি ছিল? ডিমান্ড ছিল যেন ছেলের
জমি থাকে, 1 বিঘে 2 বিঘে 10 বিঘে জমি থাকে, এবং ছেলে যেন চাষবাস করতে পারে। এই মানে জমি থাকলেই তার সাথে মানে সে তার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিত। তো তেমনটাই ধীরে ধীরে যখন সামন্তদের জমির পরিমাণ বাড়তে থাকলো, তো সামন্তরা বলল যে রাজার কাছে তো মাত্র 20 বিঘে জমি আছে, তাহলে রাজার কথা আমরা কেন শুনবো, আমরাই এখন রাজা, আমরাই এখন নতুন বংশ প্রতিষ্ঠা করব। তো এইভাবে ধীরে 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 ভারতের গোটা যে টোটাল সাম্রাজ্য পুষ্যভূতি বংশের টাইম পিরিয়ডে ছিল, সেই সাম্রাজ্য ধীরে 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 পরবর্তীতে কিন্তু ছোট ছোট অংশে ভাগ হতে থাকে। অর্থাৎ হর্ষবর্ধনের কাল থেকেই, এনার কাল থেকেই সামন্তবাদী প্রথা শুরু হয়। এনার টাইম থেকে সামন্তবাদী প্রথা শুরু হয়। এবং হর্ষবর্ধন যদি এই জমি না দিত, মানে স্যালারি যদি সে প্রোভাইড করত, এবং এর পরবর্তী যে শাসকই আসুক না কেন, তো টোটাল ভারতের মধ্যে কিন্তু একটা ইউনিটি থাকতো, বিদেশিরা আর এসে আক্রমণ করতে পারতো না। তো হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সন্তান ছিল না, একটু আগেই বলেছি, সুতরাং তার কোনো উত্তরাধিকার ছিল না। এবং হর্ষবর্ধনের টাইম পিরিয়ডে হর্ষবর্ধন কি করছে, তার সামন্তদের সমস্ত জমি দিয়ে দিচ্ছে, মানে দান করছে, স্যালারির পরিবর্তে জমি দিচ্ছে। এর ফলে ধীরে ধীরে সামন্তদের কাছে জমির পরিমাণ বাড়ছে। এর ফলে নতুন নতুন ছোট ছোট রাজবংশেরও উদয় হচ্ছে। এরা নিজেদের মধ্যে আবার লড়াই করছে, কারণ ধরো এ নামক একটা সামন্ত, ধরো বি নামক আরেকটা সামন্ত, এই বি নামক সামন্তের কাছে ধরো 40 বিঘা জমি হলো স্যালারি হিসাবে। তো বি নামক সামন্ত চেষ্টা করবে তো যে এর কাছে কেন 10 বিঘা জমি এক্সট্রা আছে, তাহলে আমি এটাকে অ্যাটাক করব, বা এ চেষ্টা করবে যে বিয়ের কাছে 40 বিঘা আছে, তো একে যদি আমি অ্যাটাক করে নিতে পারি তাহলে আমার জমির পরিমাণ হয়ে যাবে কত, 90 বিঘা। তো এর জন্য ধীরে ধীরে কি হচ্ছে, নিজেদের মধ্যে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। এবং এই টাইম পিরিয়ডে বাইরের থেকে বিদেশি যারা আছে তারা দেখছে যে ভারতের মধ্যে নিজেদের মধ্যে তারা লড়াই করতে ব্যস্ত, এই সব থেকে বেস্ট টাইম ভারতকে অ্যাটাক করা। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে ভারতে হয়ে যাচ্ছে বিদেশি আক্রমণ। এর ফলে ভারতে বিদেশি আক্রমণ হয়। বিদেশি আক্রমণ তো এর আগেও অনেকবার হয়েছিল, যেমন নন্দ বংশের টাইম পিরিয়ডের কথা বলছিলাম, যে তখন তখন ইউনিটি ছিল, মানে মগধে ইউনিটি ছিল, এবং তখন তারা বিয়াস নদী পার করেনি। সিকান্দার এত বড় একটা শাসক, সে কিন্তু ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর সেলুকাস নিকেটর এসেও কিন্তু ভারতে তার সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। কিন্তু যখন দেখছে এরকম ছোট 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 ভাগে ভেঙে গেছে, নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তখন বিদেশিরা আসছে। ফার্স্ট আসছে আরব থেকে আসছে, সেকেন্ড আসছে তুর্ক। তো ভারতে আক্রমণ হচ্ছে আরব এবং তুর্কদের আক্রমণ হচ্ছে। সুতরাং এর পরবর্তী যে টপিকে আমরা চলে আসব সেটা হয়ে যাবে মেডিভেল হিস্ট্রি, মধ্যযুগীয় ভারত, অর্থাৎ ইনভেনশন অফ আরব অ্যান্ড তুর্ক আমরা নেক্সট টপিক দেখব। তবে তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি যে এর সমসাময়িক দক্ষিণ ভারতে কিছু রাজবংশ রাজত্ব করছিল, সেগুলো আগে আমরা কমপ্লিট করে নেব, তারপর আমরা শুরু করব আরব এবং তুর্ক আক্রমণ। তো এখানে আমরা যে আরব এবং তুর্ক আক্রমণকে আমরা পোস্টপোন করে রাখছি, আশা করি বোঝাতে পারছি যে কার পরে কোন রাজবংশ এসেছে। এবং দক্ষিণ ভারতের ওই রাজবংশগুলো আমরা কমপ্লিট করে নিতে পারলে, দক্ষিণ ভারতে কে কে ছিল, চের বংশ, চালুক্য বংশ, পাণ্ড্য বংশ, বাকাটাক বংশ, তারপর প্রতিহার বংশ, তো এই সমস্ত, এদিকে বাংলায় সেন বংশ, পাল বংশ, তো এই সমস্ত বংশগুলো আমরা পড়ে নিলে আমাদের টোটাল অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে টপিক, আর সাপোজ ধরো 2টো ক্লাসে আমরা কিংবা 3টে ক্লাস লাগবে, 2টো ক্লাসে চেষ্টা করব কমপ্লিট করানোর, 2টো যদি না করাতে পারি 3টে ক্লাসে আমরা কমপ্লিট করিয়ে দেবো। তারপরে আমরা হাত দেবো মেডিভেল হিস্ট্রি, অর্থাৎ আরব এবং
তুর্ক আক্রমণ। তো আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে আশা করি সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি ক্লাস প্রথমত দেখছো না প্রথম থেকে শেষ পর্যন্ত, আর যদিও বা দেখছো ক্লাসটাকে লাইক করছো না, আর অনেকে আবার ডাউনলোড করে দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব ডাউনলোড করে দেখো না, তোমরা রেকর্ডেড দেখো বা লাইভ দেখো, যাই দেখো না কেন দয়া করে অনলাইনেই দেখো। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।